দেখো, বীজগণিতের আজকে যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, পারমুটেশন বা বিন্যাস, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারটা যদি সামনাসামনি পড়ানো যেত তাহলে আরও মজা করে পড়ানো যেত চ্যাপ্টারটা। যেহেতু এখন তোমাদেরকে সামনে পাচ্ছি না, তাই প্রশ্ন উত্তরও বেশি করা যাবে না, আমাকেই প্রশ্ন করতে হবে, আমাকেই উত্তর দিতে হবে। কিন্তু সরাসরি সামনে থাকলে বেশ খুব মজা লাগতো এই চ্যাপ্টারটা পড়তে। তো যাক, কিছু করার নেই, এখন যা পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হবে। এই চ্যাপ্টারটা সম্বন্ধে অনেকের ধারণা আছে যে খুব কঠিন চ্যাপ্টার, খুব কঠিন চ্যাপ্টার, অনেকে এই জন্য এই চ্যাপ্টারটাকে বাদও দিয়ে দেয়। কিন্তু আমায় যদি বিশ্বাস করো তাহলে বলবো চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার, খুব মজার চ্যাপ্টার। শুধু একটু বুঝতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, ব্যাপারটা একটু বুঝতে হবে। যদি একটু বুঝতে পারো তাহলে চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং। বিন্যাস এবং সমবায় দুটো চ্যাপ্টার আছে। প্রথমে এই বিন্যাস চ্যাপ্টারটা শুরু করব। বিন্যাস মানেটা কি? বিন্যাস মানে হলো সাজানো, বিন্যাস মানে হলো সাজানো বা সজ্জা। এখন এই যে সাজানো, যে মানুষের সাজগোজ মানে জানি যে একটু পাউডার মাখবে, একটু এই গাল পালিশ বা ঠোঁট পালিশ বা একটু ওই হেয়ার বেল এইসব নাহলে পরে, বা ছেলেরা একটু হাতে এইসব এখন বালা পড়ছে, কানে দুল পড়ছে ছেলেরা, এইসব নাহলে সাজে। তো অঙ্কের ক্ষেত্রে আবার অঙ্ককে কিরকম ভাবে সাজানো যাবে, অঙ্কের সাজের গোজে ব্যাপারটা কেমন? বিন্যাস মানে বললাম সাজানো, তাহলে অঙ্কের ক্ষেত্রে সাজানো মানেটা কি? অঙ্ক আবার তাকে কি লিপস্টিক বা তেল কাজল পরাতে হবে? তা নয়। অঙ্কের ক্ষেত্রে সাজানো মানে হলো যে ধরো তিনটে সংখ্যা দিলাম, যে 2, 5 আর 8, এই তিনটে সংখ্যা দিলাম, দিয়ে বললাম যে 3 অঙ্কের সংখ্যা তৈরি করো, 3 অঙ্কের সংখ্যা তৈরি করো, একটা অঙ্ক একবারই নেবে। সবাইকে বললাম, তোমরা যদি সামনে থাকতে তাহলে তোমাদেরকে বলতাম খাতায় সবাই একটা করে 3 অঙ্কের সংখ্যা লেখো, এই তিনটে ব্যবহার করে। তাহলে কি ঘটনাটা দেখতে পেতাম? ঘটনাটা দেখতে পেতাম কেউ এই তিনটে পরপর লিখে দিয়েছে 2, 5, 8, সে 258 পেয়েছে। কেউ লিখেছে 2, 8, 5, কেউ লিখেছে ধরো 5টাকে প্রথমে লিখেছে 5, 2, 8 বা 5, 8, 2, অথবা 8টাকে প্রথমে রেখে 8, 2, 5, 8, 5, 2। তাহলে তোমরা 100 জন বা 120 জন স্টুডেন্ট, তোমাদেরকে যদি এইটা আমি বলতাম, এই কাজটা যদি দিতাম যে 2, 5, 8 এই তিনটে নিয়ে 3 অঙ্কের সংখ্যা লেখো, একটা অঙ্ক একবারই নেবে, একাধিকবার নেবে না, তাহলে তোমরা ওই 100 বা 120 জন স্টুডেন্ট যে যাই সংখ্যা লেখো, দেখো এই 6টার মধ্যে কোনো না কোনো একটা তোমরা লিখতেই। কারণ এই 6টা ছাড়া আর কোনো 3 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে না। কারণ 2কে প্রথমে রেখে 5, 8 আর 8, 5, তেমনি 5কে প্রথমে রেখে 2, 8, 8, 2, 8কে প্রথমে রেখে 2, 5 আর 5, 2, এই 6 রকমের দেখো 6খানা সংখ্যা তৈরি করা যাবে, ওর বেশি আর করা যাবে। এই যে 2, 5, 8 এই সংখ্যা তিনটেকে জাস্ট বিভিন্ন পজিশনে রেখে সাজিয়েছি। এককের ঘরে কেউ 8 রেখেছে, দশকের ঘরে 5 রেখেছে, শতকের ঘরে 2 রেখেছে। যে প্রথমে যে এইভাবে লিখেছে, যে এইভাবে লিখেছে সে কি করেছে, শতকের ঘরে 2 রেখেছে, কিন্তু দশকের ঘরে 8 আর এককের ঘরে 5। তাহলে এই যে একক, দশক, শতক এই তিনটে স্থান বিভিন্ন জন বিভিন্ন সংখ্যা দিয়ে এইটা পূরণ করেছে। অর্থাৎ এই যে এদেরকে এদিক ওদিক এই যে বিভিন্ন রকম ভাবে সাজিয়েছি, এই সাজানোর প্রত্যেকটাকে বলে এক এক রকমের বিন্যাস। মানে এটা এক রকমের সাজানো বা এক ধরনের বিন্যাস, এটা এক রকমের সাজানো বা এক রকমের বিন্যাস, এটা 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 এটা, অর্থাৎ মোট কত রকমের সাজানো গেল? 6 রকমের। তাহলে কতগুলো বিন্যাস পাওয়া গেল? 6খানা।
তাহলে এই যে 2, 5, 8 এই তিনটে সংখ্যাকে মোট বিন্যস্ত করা যায় বা মোট সাজানো যায় কত রকম ভাবে? 6 রকম ভাবে। বোঝা গেল? এইটাই হচ্ছে বিন্যাস, এটাই হচ্ছে সাজানো ম্যাথের ক্ষেত্রে। অর্থাৎ পজিশনগুলোকে একটু এদিক ওদিক চেঞ্জ করে দিয়ে নতুন নতুন সংখ্যা তৈরি বা নতুন নতুন ওয়ার্ড তৈরি বা নতুন নতুন জিনিস তৈরি, সেইটাকেই বলা হয় এক এক রকমের বিন্যাস। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে ধরো তিনটে অক্ষর ও দিল আর ডি দিল আর জি দিল, এই তিনটে বর্ণ, এখানে যেমন তিনটে সংখ্যা দিলাম, এইটা দিয়ে বললাম তিনটে বর্ণের একটা শব্দ তৈরি করো, তিনটে বর্ণওয়ালা একটা শব্দ তৈরি করো। এখন এই তিনটেও দেখো, কেউ লিখতে পারে জিটা প্রথমে দিল জি ও ডি, জিটাকে প্রথমে, তারপর মাঝে ও, তারপর ডি, তাহলে সে কি পেল? সে আমাদের মহান স্রষ্টা। ঠিক আছে? আবার কেউ যদি উল্টোটা করতে ডি ও জি, একই জিনিস দেখো, এই তিনটে বর্ণই ব্যবহার করেছে, যে এইভাবে সাজালো, যে এইভাবে এইগুলোকে নিয়ে কাজে লাগালো, সে কি পেল? মহান স্রষ্টাকে আমাদের পেয়ে গেল। আর যে এইভাবে ওই একই র মেটেরিয়াল একই, যে এইভাবে কাজে লাগালো, সে কুকুর পেল, কুকুর। আরো পাওয়া যাবে, তেমনি আরো পাওয়া যাবে কি ওডিজি পেয়ে যেতে পারো, এটা জিডিও হতে পারে, জিডিও ডিজিও হতে পারে, আর ও ডিজি হতে পারে, ও জি ডি। এর অর্থ থাক না থাক, ডিকশনারিতে এর অর্থ খুঁজে পাও আর না পাও, কিন্তু ওয়ার্ড হবে এইটা, তার অর্থ থাকতে হবে এমন আমি বলিনি, বলেছি কতগুলো ওয়ার্ড তৈরি করা যাবে, তিনটে বর্ণওয়ালা কতগুলো ওয়ার্ড তৈরি করা যাবে। এখন এই যে তার মানে একই র মেটেরিয়াল ব্যবহার করে বিভিন্ন জন বিভিন্ন রকম জিনিস পাচ্ছে, কেউ মহান স্রষ্টাকে পাচ্ছে, কেউ কুত্তা বা কুকুরকে পাচ্ছে। ঠিক এই পৃথিবীতে, এই সিচুয়েশনে, এই অবস্থায়, প্রকৃতিতে বা যা তোমাদের হাতের কাছে আছে, এইগুলোকে কাজে লাগিয়ে কেউ সফল মানুষ হচ্ছে, কেউ আবার নিজে নষ্টও হয়ে যাচ্ছে। এই ধরো মোবাইল ব্যবহার করে কেউ সুন্দরভাবে পড়াশোনা করে সে এগিয়ে যাচ্ছে, সে একজন ভালো মানুষ তৈরি হচ্ছে, সে অনেক কিছু শিখে নিচ্ছে। আবার ওই একই জিনিস, একই মোবাইল ব্যবহার করে কতজন নষ্ট হয়ে যাচ্ছে, কত শত শত ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র ব্যবহার করার আলাদা ধরন অনুযায়ী। যে ঠিকভাবে ব্যবহার করছে সে এগিয়ে যাচ্ছে, যে এইটাকে ভুলভাবে ব্যবহার করছে সে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মেটেরিয়াল একই থাকে, শুধুমাত্র তুমি কিভাবে সেইগুলোকে ইউজ করবে, কাকে আগে রাখবে, কাকে পরে রাখবে, কিভাবে তুমি সেইটাকে ইউজ করবে, সেই অনুযায়ী তুমি কি হবে না হবে সেইটা ডিপেন্ড করে। তো যাক, তাহলে তিনটে ভিন্ন অঙ্ক বা তিনটে ভিন্ন বর্ণ নিয়ে মোট কতগুলো বিন্যাস পাওয়া যায় দেখলাম? 6খানা। দেখো, তিনটে ভিন্ন বর্ণ নিয়ে মোট কতগুলো পাওয়া গেল? 6খানা। আচ্ছা, এইখানেই লিখি, তিনটে এদের মোট কতগুলো বিন্যাস পাওয়া গেল। এটা হচ্ছে ধরো সংখ্যা বলছি, বিভিন্ন রকমের সংখ্যা 3খানা নিয়েছিলাম, আর বিন্যাস পেলাম কতগুলো? 6খানা। যদি আমি এই 2, 5, 8 না নিয়ে যদি 2খানা নিতাম, 2 আর 5 ধরে নিতাম, এই দুটো নিয়ে যদি কেউ বিন্যস্ত করতে বলতো যে 2 অঙ্কের সংখ্যা কতগুলো পাওয়া যাবে, 2 অঙ্কের সংখ্যা কতগুলো পাওয়া যাবে, তাহলে 2 অঙ্কের সংখ্যা কতগুলো পাওয়া যাবে? না 2, 5 আর 5, 2 আর কিছু পাওয়া যাবে? দেখো তো, এই দুটো নিয়ে 2 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যাবে? এই দুটোই, আর পাওয়া যাবে না। দেখো, হয় 2, 5, 25 বা 5, 2, 52। তাহলে দুটো নিলে বিন্যাস পাচ্ছি 2খানা, তিনটে নিলে বিন্যাস পাচ্ছি কটা? 6খানা। ঠিক একই রকম ভাবে যদি ধরো 1, 2, 3, 4 এই 4টে বর্ণ নিয়ে, এই 4টে সংখ্যা নিয়ে 4 অঙ্কের সংখ্যা বলল, তাহলে 4 অঙ্কের সংখ্যা যদি হয়, তাহলে দেখো তো কতগুলো পাওয়া যাবে। সামনে থাকলে কোশ্চেন করতাম, উত্তর পেতাম। 4 অঙ্কের সংখ্যা দেখো, এই তিনটেকে সাজানো যায় কত রকম ভাবে তোমরা দেখেছো। 2, 3, 4, 2, 4, 3, 3, 2, 4, 3, 4, 2,
4 2 3 মানে তিনটেকে নিয়ে তো ছখানা পাওয়া যায়, তাহলে এককে প্রথমে রেখে এই কটাকে সাজানো যায় 6 রকম, তাহলে এককে প্রথমে রেখে ছখানা পাবে। তেমনি 2কে প্রথমে রেখে 1 3 আর 4, এই 2টাকে ফার্স্টে রাখলাম, এবার 1 3 4 এই তিনটেকে আবার সাজানো যাবে দেখো 6 রকম ভাবে, কারণ 1 3 4 1 4 3 3 1 4 3 4 1 4 1 3 4 3 1, তাহলে 2কে প্রথমে রেখেও ছখানা। এবার যদি 3কে প্রথমে রাখি, 3টাকে যদি আমি প্রথমে রাখি তাহলে পড়ে থাকবে 1 2 4, এই তিনটেকেও দেখো সাজানো যাবে 6 রকম। 4কে প্রথমে রেখে 2 3 4, এই তিনটেকেও দেখো, এই 4কে যদি আমি প্রথমে রাখি তাহলে এই তিনটে পড়ে রইলো, এই তিনটেকে সাজানো যাবে 6 রকম ভাবে, কারণ 4 2 3 এই 4 বলছি, এটা 1 2 3, 4কে প্রথমে রেখে এখানে থাকবে কোনটা 1 2 3, তাহলে 4কে প্রথমে রেখে এই ছখানা কি কি হবে না 4 1 2 3 4 1 3 2 4 2 1 3 4 2 3 1 4 3 1 2 4 3 2 1, তাহলে 4কে প্রথমে রেখে এই 1 2 3টাকে দেখো মোট ছখানা সাজানো গেল, তাহলে 4কে প্রথমে রেখেও ছখানা, তাহলে 1কে প্রথমে রেখে ছখানা, 2কে প্রথমে রেখে ছখানা, 3কে প্রথমে রেখে ছখানা, 4কে প্রথমে রেখে ছখানা, তাহলে মোট কতগুলো হলো 4 6 24, তাহলে 4খানা যদি বিভিন্ন রকমের সংখ্যা নিয়ে মোট বিন্যাস পাবো 24। 5খানা নিলে কতগুলো হবে বলো তো? 5খানা হলে কতগুলো মোট বিন্যাস পাবো? 5খানা হলে কতগুলো বিন্যাস পাবো? না, 5খানা হলে ধরো 1 2 3 4 5 1 2 3 4 5, তাহলে এই 5টাকে প্রথম রেখে 1 2 3 4 এই 4টেকে কতগুলো পেলাম? 4টেকে মোট বিন্যাস করা যায় কতগুলো? 24, তাহলে 5কে প্রথমে রেখে 24খানা, তেমনি 4কে প্রথমে রেখে 24খানা, 3কে প্রথমে রেখে 24খানা, 2কে প্রথমে রেখে, 1কে প্রথমে রেখে, মানে 24 কতবার হবে? 5 বার, তার মানে কত? 5 আর 24 গুণ করে 120, 120খানা মোট বিন্যাস পাওয়া যাবে। এইবার এইটা একটা সুনির্দিষ্ট নিয়মে কিন্তু পরিবর্তন হচ্ছে, একটু যারা খেয়াল করবে তারা কিন্তু ধরতে পারবে যে কি রকম ভাবে পরিবর্তনটা হচ্ছে। যে দুটো নিয়ে বিন্যাস 2, 3টে নিয়ে যখন করলাম তখন 6, 4টে নিয়ে করলাম 24, 5টা নিয়ে করলাম 120, তেমনি 6টা 7টা 8টা এইভাবে যদি করি তাহলে কি হবে না, দেখো এই 2 মানে হচ্ছে 2 গুণিত 1, 6 মানে লিখতে পারি 3 গুণিত 2 গুণিত 1, 24 মানে লিখতে পারি দেখো 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, 4 3 12, 12 2 24 গুণিত 1 মানে 24, এইটাকে লেখা যাবে দেখো 5 4 3 2 1, বোঝা গেল? 5 4 20, 3 20 60, 60 দুগুণে 120, এইটা। তাহলে 6টা নিয়ে যদি বিন্যাস করি সবাই বলে দিতে পারবে কত হবে, তা 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 720। এইভাবে যদি n খানা নিয়ে করি তাহলে মোট বিন্যাস কতগুলো হবে? n ইন্টু, দেখো 6টা হলে 6 থেকে শুরু, 6 তারপর 1 কমছে, তাহলে এখানে 1 কমবে n-1, তারপর আবার 1 কমবে, তারপর n-2, লাস্টে কমতে কমতে লাস্টে কোথায় গিয়ে শেষ হচ্ছে? সব 2 1 2 1 2 1 3 2 1 4 3 2 1, মানে লাস্টে ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, বোঝা গেল? এইটা যে দুটো নিলে 2 গুণিত 1, এইবার এই যে 2 গুণিত 1, 3 গুণিত 2 গুণিত 1, 4 3 2 1, 5 4 3 2 1 6, এইগুলোকে এত বড় না লিখে এর একটা সংক্ষিপ্ত আকারে লেখা হয় ছোট্ট করে। এই জিনিসটাই বোঝাতে একটা চিহ্ন ব্যবহার করা হয়, যে 6 থেকে শুরু করে 1 1 কমতে কমতে লাস্টে 1 পর্যন্ত গুণফল, এইটাকে সংক্ষিপ্ত একটা চিহ্ন দিয়ে লেখা হয়। সেটা কি না, এইরকম 6 লেখা হয় দিয়ে এল এর মতো দেওয়া হয়, অথবা 6 লিখে এইটা লেখা হয়। এই চিহ্নটাকে বলা হয়, এই চিহ্ন বা এই চিহ্ন, এই দুটো চিহ্নই একই চিহ্ন, এর নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এর নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল।
ফ্যাক্টোরিয়াল কি লেখা হয়? ফ্যাক্টোরিয়াল 6, আর এইটা লিখলে 6 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 6 বা 6 ফ্যাক্টোরিয়াল। তেমনি এইটা দেখো 5 থেকে শুরু করেছে, দিয়ে কমতে কমতে একে শেষ হয়েছে, তাহলে এইটাকে লিখতে পারবো কত? ফ্যাক্টোরিয়াল 5, বা কেউ এইটাও লিখতে পারে 5 ফ্যাক্টোরিয়াল। তবে আমি এই চিহ্নটা দিতে বলি সবাইকে, এই চিহ্নটা দেওয়ার জন্যই আমি উৎসাহ দিই, এই চিহ্নটা ব্যবহার করতে বারণ করি। কেউ যদি বলে না আমি এটাই ব্যবহার করব, অসুবিধা কিছু নেই, আমি ঝগড়া করতে যাব না, কিন্তু আমি এইটা বারণ করি এই কারণে যে পরীক্ষার সময় যখন তাড়াহুড়ো করে তোমরা অঙ্ক করবে, তখন 5 ফ্যাক্টোরিয়াল লিখতে গেলে দিয়ে এরকম এই ফুটকিটার ভালো উঠলো না, দিয়ে এইটা যেটা তুমি 5 ফ্যাক্টোরিয়াল লিখতে চেয়েছিলে সেটা হয়ে যাবে 5 1 51, 51। তখন সত্যি বিস্ময়সূচক চিহ্নটা না হয়ে তোমার বিস্ময়কর ঘটনাই ঘটে যাবে, যে আমি লিখতে চাইলাম এক, আর যিনি খাতা দেখছেন তিনি বুঝলেন এক। তার বোঝার ভুল নয়, কারণ তোমার তাড়াতাড়ি লিখতে গিয়ে এই নিচের ফুটকিটা ওঠেনি, পেনের অত তাড়াতাড়ি ডট পেন দিয়েই ফুটকিটা ওঠেনি, বা এত হালকা উঠেছে যেটা দেখা যাচ্ছে না, তাহলে বিস্ময়কর ব্যাপারই ঘটে যাবে। ওই জন্য আমি এই চিহ্নটা অ্যাভয়েড করতে বলি, আমি এই চিহ্নটা বলি, কারণ এই চিহ্নটা অনেকটা বড়, সুতরাং ওই মিস হওয়ার ব্যাপার নেই, এইখানে একটা ছোট্ট ফুটকি মিস হয়ে যেতে পারে। তো যাক, এইটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তো ফ্যাক্টোরিয়াল চিহ্ন যেটা ইচ্ছা তোমরা লিখবে। তাহলে এইটা n, n-1, n-2 ডট ডট, তার মানে n থেকে শুরু হয়েছে, এক এক কমতে কমতে লাস্টে একে শেষ হয়েছে, তাহলে এইটাকে লেখা যাবে কত? এইটাকে লেখা যাবে ফ্যাক্টোরিয়াল n বা n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। কিন্তু মনে রাখবে যে সংখ্যাটাই হবে সেটা একদম একে গিয়ে শেষ হতে হবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 10 এইটা মানে কি লিখতে পারো? 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু, যদি কেউ এটা 7 পর্যন্ত 6 পর্যন্ত গুণফল থাকে বা 5 পর্যন্ত, তাহলে কিন্তু ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না, একদম শেষ পর্যন্ত থাকতে হবে এটা, ইন্টু কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইটা, তবে এটা ফ্যাক্টোরিয়াল 10 লেখা যাবে। ঠিক আছে, তো যদি এখন প্রশ্ন হচ্ছে যদি এইরকম থাকে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, ধরো এই চারটে আছে, তাহলে কি এইটা ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যাবে? উত্তর হচ্ছে না, এখন লেখা যাবে না, কারণ এইটাকে ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যেত যদি এই গুণটা এই কমতে কমতে গিয়ে একে শেষ হতো, তবে আমরা লিখতে পারতাম। এইটা এখন ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যাবে না, কিন্তু একে একটু মডিফাই করে নিলে আমি ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারবো, একে একটু মডিফাই করে নিলে আমি ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারবো। মডিফাই কি রকম? না, এইটা সমান আমি কি লিখতে পারি? 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 5 4 3 2 1 পর্যন্ত। তাহলে এই যে এই টার্ম কটা ছিল না, এটা আমি বাড়তি লিখলাম, তাহলে নিচেও আমায় গুণ করতে হবে 6 5 4 3 2 1, বোঝা গেল? এইটা দেখো 10 9 8 7 এই পর্যন্ত ছিল, তাহলে এই পর্যন্ত থাকলে তো আমার ফ্যাক্টোরিয়াল লেখা যায় না, ফ্যাক্টোরিয়াল লিখতে গেলে আমায় একদম 1 পর্যন্ত যেতে হয়, তাহলে যে কটা আমার ছিল না সেই কটাকে আমি গুণ করলাম, 6 5 4 3 2 1 গুণ করলাম, উপরে যেমন গুণ করেছি নিচেটা থেকেও, তাহলে সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে তবে তো এইটা আর এইটা সমান থাকবে। তাহলে এইবার দেখো উপরের এইটা দেখো 10 9 8 করে 1 পর্যন্ত, তাহলে এইটাকে লেখা যাবে ফ্যাক্টোরিয়াল 10, আর নিচের এইটাকে লেখা যাবে ফ্যাক্টোরিয়াল 6, এইটা আকারে লেখা যাবে, অর্থাৎ 10 9 8 7 এইটাকে লেখা যাবে ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 6। ঠিক আছে, তাহলে এইটা এখন যেটা বুঝলাম এইটুকু খেয়াল রাখবে। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলাম, দুটো ভিন্ন সংখ্যা নিয়ে তাদেরকে বিন্যস্ত করা যায় ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে, এইটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে। তিনটে বিভিন্ন সংখ্যাকে নিয়ে মোট বিন্যস্ত করা যায় ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে। চারটেকে নিয়ে মোট বিন্যস্ত করা যায় ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে। পাঁচটাকে নিয়ে মোট বিন্যস্ত করা যায় ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে। ছটাকে ফ্যাক্টোরিয়াল 6, এনটাকে নিয়ে মোট বিন্যস্ত করা যায় ফ্যাক্টোরিয়াল এন। এইটা মনে রেখে দেবে।
যে 10টা বিভিন্ন রকমের বস্তু তাদের সবগুলোকে নিয়ে যদি বিন্যাস করি মোট বিন্যাস সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10। 50টা বিভিন্ন রকমের বস্তু তাদের সবগুলোকে নিয়ে যদি বিন্যাস করি মোট বিন্যাস হচ্ছে ফ্যাক্টোরিয়াল 50। যতগুলো বিভিন্ন রকমের বস্তু থাকবে তাদের সবগুলোকে নিয়ে বিন্যাস করলে ফ্যাক্টোরিয়াল তত হয়। ঠিক আছে, এইটা মনে রাখ। এইবার একটা জিনিস খেয়াল করো, এই ফ্যাক্টোরিয়ালের ফ্যাক্টোরিয়াল ধরো আছে 10 মাইনাস ফ্যাক্টোরিয়াল 5। এখান থেকে এই ফ্যাক্টোরিয়াল যেন কমন নিয়ে নেবে না, অর্থাৎ এখান থেকে তুমি ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে 10 মাইনাস 5 এইটা করা যায় না, খেয়াল রাখবে। এরকম ফ্যাক্টোরিয়াল কমন নেওয়া যায় না। ফ্যাক্টোরিয়াল 10 একটাই জিনিস, একে ভাঙলে 10খানা সংখ্যার গুণফল, একে ভাঙলে 5খানা সংখ্যার গুণফল। এইরকম শুধু ফ্যাক্টোরিয়ালটাকে ছাড়িয়ে লেখা যায় না। ঠিক একই রকম ভাবে ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 5, কেউ ফ্যাক্টোরিয়াল কেটে দিয়ে 10 বাই, ধরো এটা ফ্যাক্টোরিয়াল 10 বাই 5 দিয়ে ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 2 গুণিত 1 মানে 2, এইটা করা যায় না। ফ্যাক্টোরিয়াল এরকম ভাবে কমন নেওয়া যায় না। বলা সত্ত্বেও অনেকে ভুল করে এটা করে ফেলে, অনেকেই করে। যারা ওই রকম করে তাদেরকে আমি বলি তাহলে কি এইটা করা যাবে? ধরো এই রকম আছে 5 মাইনাস 2, এর পরের লাইনে এইটা কি করা যাবে? এইটা করা যাবে? অনেকে ভাবছে, তোমরাও ভাবছো কি লিখলো এটা, কি লিখলো এটা, এটা কি লিখেছি? 5 মাইনাস 2, এখন 5-এরও একটা দেখছি গোল আছে, 2-এরও একটা গোল আছে, এই গোলটাকে কমন নিয়েছি, দিলে 5-এর এই মাথাটা পড়ে আছে আর 2-এর এই লেজটা পড়ে আছে। এরকম ছাড়ানো যায়? গোলগুলোকে ছাড়ানো যায়? গোলগুলোকে ছাড়ানো যায় না তো। এই গোলটার এই মাথাটা মিলে একটাই জিনিস, তেমনি এই গোলটার এই লেজটা মিলে একটাই জিনিস, গোল তুমি ছাড়িয়ে নিতে পারো না। ঠিক একই এই ফ্যাক্টোরিয়ালও তুমি এরকম ছাড়িয়ে কমন নিতে পারো না। তোমরা হয়তো ভাবছো যে এরকম আর কেউ করে নাকি, কতজন করে দেখবে। তোমাদের মাধ্যমিকে দেখবে লেখা ছিল হয়তো সাইন 60 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি। কতজন এরকম সাইন কমন নিয়েছে দিয়ে 60 মাইনাস 30 করেছে, কত খাতায় তুমি দেখতে পাবে। দিয়ে সাইন 30 লিখে দিল, দিয়ে মান বসিয়ে দিল। এইরকম সাইন কি এরকম ছাড়িয়ে লেখা যায়? সাইন কি এরকম ছাড়িয়ে লেখা যায়? এরকম করে না। কত স্টুডেন্ট করে, কতজন করে, কারা করে? যারা ব্যাপারটা বোঝে না তারা করে। যে সাইন 60 এটা একটাই জিনিস, সাইন 30 এটা একটাই জিনিস, এখান থেকে সাইনকে ছাড়িয়ে লেখা যায় না। বুঝতে পেরেছ? কিন্তু হ্যাঁ, যদি এই রকম থাকে, কেউ যদি এইটা লেখে যে ফ্যাক্টোরিয়াল 10 এর পরের লাইনে লিখলো 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, এইটা মাইনাস ফ্যাক্টোরিয়াল 5, এইটা দেখো করা যায়। কারণ 10 ফ্যাক্টোরিয়াল 10 মানে কি না, 10 থেকে শুরু করে কতদূর যেতাম আমি 1 পর্যন্ত, কিন্তু আমি শেষ পর্যন্ত গেলাম না, 6 পর্যন্ত গেলাম, বাকি যে কটা ছিল সেই কটাকে আবার ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখে রাখলাম। এইটা করা যাবে। 10কে এইটা লেখা যায় যে 10 9 8 7 6, এইবার 5 4 3 2 1টাকে আমি সংক্ষেপে ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে লিখে রাখলাম, এইটা করা যাবে। এইবার এইটা ফ্যাক্টোরিয়াল 5, এটা ফ্যাক্টোরিয়াল 5 তুমি কমন নিতে পারো, মানে ফ্যাক্টোরিয়াল 5 গোটাটাকেই কমন নিতে পারো। তাহলে এখানে পড়ে থাকবে 10 ইন্টু 9 ইন্টু 8 7 6 মাইনাস এখানে কত পড়ে থাকবে 1, এইটা হচ্ছে করা যাবে। যে ফ্যাক্টোরিয়াল 5, এখান থেকে ফ্যাক্টোরিয়াল 5 দুটো মিলে কমন নিয়েছি, ফ্যাক্টোরিয়াল 5টাকে কমন নিয়েছি, ফ্যাক্টোরিয়ালটাকে নয়। যেমন সাইন 60, এখানে যদি সাইন 60 আর একটা সাইন 30 থাকতো, তাহলে তুমি সাইন 30 কমন নিতে পারতে, দিয়ে সাইন 60 মাইনাস 1 লেখা যেত। যে এখানেও সাইন 30, এখানেও সাইন 30, এই সাইন 30টাকে কমন নিলে দিয়ে বন্ধনীর মধ্যে সাইন 60 মাইনাস 1 করা যেত। বুঝতে পেরেছ? কিন্তু শুধু সাইনকে ছাড়ানো যাবে না।
এইটা করা যাবে। ঠিক একই রকম ভাবে এইটাকে তুমি এইটা করতে পারো যে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 5, নিচেও ফ্যাক্টরিয়াল 5। এইবার এই ফ্যাক্টরিয়াল 5 কেটে যাবে উপর নিচে, এটা হবে। কারণ এটাও ফ্যাক্টরিয়াল 5 মানে 5 4 3 2 1 গুণ করে যেটা পাবে মানে 120 পাবে, এটাও 120 পাবে। তাহলে 120 কে 120 দিয়ে ভাগ করলে কেটে যায় 1 হয়। এইটা করা যাবে। অর্থাৎ এইটা সমান ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6, এইটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এই ফ্যাক্টরিয়াল কাটা যাবে না, ফ্যাক্টরিয়াল কাটা যাবে না। ঠিক আছে। আমি যখন গ্র্যাজুয়েশন পড়ি, আমাদের সঙ্গে আমার একটা বন্ধু ইংলিশ অনার্স পড়তো। তো ও মাঝে মাঝে হিসাব নিকাশ করার সময় ওর হিসাব খুব মজাদার হিসাব করতো। কি রকম হিসাব করতো? হয়তো কোনো একটা হিসাব করতে গেলে ওর এইরকম বেরিয়েছে যে 25 আর নিচেই 15 আছে। ও দেখতাম যে এই 5 আর 5 কেটে দিল, দিয়ে বললো 2। হ্যাঁ হ্যাঁ এরকম কেটে দিলি? বললো কেন, এরকম কাটা যায় তো? মানে এরকম কাটা যায়? বললো আমাদের স্যার কত শিখিয়েছে যে এরকম 2xy আর নিচে যদি x থাকে আমরা x এরকম কেটে অঙ্ক করেছি তো, এরকম কেটে অঙ্ক করেছি তো। ও আমায় বলতো যে আমাদের ওখানে তো আমাদের স্যার এরকম শিখিয়েছিলেন যে উপরে 2xy নিচে x থাকলে x উপর থেকে কেটে দেয়। তাহলে এটা 25 আছে 15 আছে 5 5 কেটে দিয়েছি। তার মানে ব্যাপারটা কি, এই জিনিসটার অর্থ আর এই জিনিসটার অর্থ কি সেম? ও সেই অর্থটাই বোঝেনি। এইটা মানে কি 2 একটা জিনিস, তার সঙ্গে x একটা জিনিস গুণ, তার সঙ্গে y একটা জিনিস গুণ, 3টে জিনিসের গুণফল আছে আর নিচে একটা জিনিস কেটে গেছে। কিন্তু এখানে মানে তো 2 আর 5 এর গুণফল নয়, এই দুটো মিলে একটাই জিনিস তো। 2 আর 5 এর গুণফল তো এটা নয়। ওকে এবার কি বোঝাবো? ও বললো না তোরা যা কি জানি না, আমাদের স্যার এরকম শিখিয়েছে আমরা করি। তো সেই ভালো করে বুঝে অঙ্ক করতে হবে। তো এইবার আসল জায়গায় যাব অঙ্কের। এই বিন্যাস চ্যাপ্টারটা করার জন্য মূলত একটাই মাত্র ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা খুব কঠিন। দেখো খুব কঠিন লাগে কিনা। কি মজা করে বললাম কঠিন। ফর্মুলাটা হচ্ছে যে কোনো একটা কাজ সেই কাজটা তোমার সংখ্যা তৈরি হোক বা শব্দ তৈরি হোক বা কোনো মানুষকে সাজিয়ে বসানোই হোক, যে কোনো একটা কাজ যদি এম রকম ভাবে করা যায়, কোনো একটা কাজ যদি এম রকম উপায়ে করা যায়, করা গেল প্রথম কাজ এম রকম ভাবে, ওই কাজটা করার পর দ্বিতীয় আর একটা কাজ যদি এন রকম উপায়ে করা যায়, দ্বিতীয় আর একটা কাজ যদি এন রকম উপায়ে করা যায়, তাহলে বলছে এই দুটো কাজ একসঙ্গে এম ইন্টু এন রকম উপায়ে করা যাবে। এইটাই হচ্ছে ফর্মুলা। খুব কঠিন না? বুঝতে পারলাম না, আরেকবার বলুন। কোনো একটা কাজ যদি এম রকম উপায়ে করা যায়, দ্বিতীয় আর একটা কাজ যদি এন রকম উপায়ে করা যায়, তাহলে ওই দুটো কাজ একসঙ্গে এম ইন্টু এন রকম উপায়ে করা যাবে। একটা উদাহরণ দিলে ভালো হয়, তাই তো? ধরো কি বলবো যে কোনো একজনের ঈদেতে ধরো তোমার পেয়েছে 3টে জামা, পেয়েছে 3টে চুড়িদারের পিস পেয়েছে, আর তার সঙ্গে ও যেটা পেয়েছে ধরো ওড়না নিয়েছে 4টে ওড়না, 4টে ওড়না আছে, 4টে বিভিন্ন রকমের ওড়না আছে আর 3টে বিভিন্ন রকমের চুড়িদার আছে। তাহলে ও কত বিভিন্ন রকম উপায়ে সাজতে পারবে? কত বিভিন্ন রকম উপায়ে সাজতে পারবে? না, চুড়িদার যেহেতু 3 রকমের আছে, তাহলে চুড়িদার দিয়ে সাজতে পারবে কত রকম ভাবে? 3 রকম ভাবে। হয় প্রথম চুড়িদারটা পরবে, নয় দ্বিতীয়, নয় তৃতীয়। ওড়না আছে 4টে কালারের, তাহলে ওড়না কত রকমের
সাজতে পারবে ওড়না দিয়ে 4 রকমের, হয়তো প্রথম কালারের ওড়না, অথবা দ্বিতীয়, অথবা তৃতীয়, অথবা চতুর্থ। অর্থাৎ এইবার চুড়িদার ওড়না একসঙ্গে নিয়ে যদি সাজতে চাই তাহলে কত রকম হতে পারে, যে প্রথম চুড়িদার প্রথম ওড়না, প্রথম চুড়িদার দ্বিতীয় ওড়না, প্রথম চুড়িদার তৃতীয় ওড়না, প্রথম চুড়িদার চতুর্থ ওড়না। তাহলে প্রথম চুড়িদারের সঙ্গে 4টে ওড়না নিয়ে 4 দিন 4 রকমের সাজানো হয়ে গেল। যে আজকে এই প্রথম চুড়িদারের সঙ্গে এই কালার প্রথম কালারের ওড়নাটা পরলাম, একরকমভাবে সাজালাম। পরের দিন প্রথম চুড়িদার দ্বিতীয় ওড়না করে 4টে ওড়না নিয়ে 4 রকম। দ্বিতীয় চুড়িদারের প্রথম ওড়না, দ্বিতীয় চুড়িদার দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় চতুর্থ। তাহলে 2 নম্বর চুড়িদার দিয়েও 4 দিন সাজতে বিভিন্ন রকমভাবে সাজতে পারে। 3 নম্বর চুড়িদার দিয়েও। তাহলে মোট কত? 4 + 4 + 4 মানে 4 3 12, তার মানে 3 × 4, 12 রকম ভাবে। এটা আরেকটু বুঝতে সুবিধা হবে। ধরো এই এখানে আসার জন্য, এই ব্রাঞ্চে আসার জন্য ধরো প্রথমে বর্ধমান আসতে হবে। ওই বর্ধমান আসার কাজটা তোমাদের বাড়ি থেকে, ধরো হোম থেকে এই বর্ধমান আসার কাজটা ধরো 2 রকম ভাবে করা যায়। একটা হচ্ছে তুমি ট্রেনে আসতে পারো, আর একটা ধরো বাসে আসতে পারো। তোমার বাড়ি থেকে বর্ধমান আসার কাজটা 2 রকম ভাবে করতে পারো, যে হয় ট্রেনে তুমি বর্ধমান আসতে পারো, বা স্ট্রেট গাড়ি করে তুমি বর্ধমানে এলে। বর্ধমান থেকে মিশনে আসার কাজটা, ধরো 3 রকম। যে এখান থেকে তুমি বর্ধমান থেকে আবার ট্রেন চাপলে দিয়ে মিশনে এলে, বা বর্ধমান থেকে তুমি বাসে করে মিশনে এলে, যে এখান থেকেও আবার বাস চাপলে দিয়ে মিশনে এলে, অথবা এখান থেকে তুমি প্রাইভেট একটা কার, যে লাগেজপত্র আছে, একটা গাড়ি ভাড়া করে নিই, গিয়ে একদম গাড়ি করে গিয়ে মিশনে পৌঁছে যাবো। তাহলে আর এই ট্রেন বাস অত ঝামেলা করবো না, এরকম যদি মনে করো তাহলে কারেও আসতে পারো। তাহলে তোমার বাড়ি থেকে বর্ধমান আসার কাজটা 2 রকম ভাবে হয়, এই কাজটা 2 রকম ভাবে করতে পারো। আর বর্ধমান থেকে মিশন আসার কাজটা 3 রকম ভাবে করতে পারো। তাহলে এই দুটো কাজ একসঙ্গে কত রকম না, তুমি বাড়ি থেকে ট্রেন এলে, তারপর এখান থেকেও ট্রেন এলে, তাহলে ট্রেন এটা একটা হলো। এটা ট্রেন এলে, এখানটা বাসে এলে, তাহলে ট্রেন বাস 2 রকম হলো। ট্রেন কার 3 রকম হলো। তেমনি বাস ট্রেন 4 রকম, বাস 5 রকম, বাস কার 6 রকম। তাহলে এই কাজটা করা গিয়েছিল দেখো 2 রকম, এইটা 3 রকম। তাহলে দুটো কাজ একসঙ্গে কত? 2 × 3 মানে 6 রকম উপায়ে তুমি বাড়ি থেকে মিশন পৌঁছাতে পারো। 6টা বিভিন্ন উপায়ে। যে 6টা বিভিন্ন উপায় কি না, তুমি বাড়ি থেকে ট্রেন এলে, বর্ধমান থেকেও ট্রেন এলে, এটা একটা উপায় হলো। বাড়ি থেকে ট্রেন এলে, বর্ধমান থেকে বাস এলে, এটা একরকম ভাবে হতে পারে। বাড়ি থেকে ট্রেন এলে, বর্ধমান থেকে গাড়ি ভাড়া করে কারে করে চলে এলে, 3টে হলো। বাড়ি থেকে বাসে এলে, বর্ধমান থেকে ট্রেনে, বাড়ি থেকে বাসে, বর্ধমান থেকেও বাসে, বাড়ি থেকে বাসে, বর্ধমান থেকে কারে, এই 6টা। এই হচ্ছে মেন ফর্মুলা, যে কোনো একটা কাজ যদি m রকম উপায়ে করা যায়, অপর আর একটা কাজ যদি n রকম উপায়ে করা যায়, তাহলে দুটো কাজ একসঙ্গে m × n রকম উপায়ে করা যাবে। যদি আর একটা কাজ 3 নম্বর, যদি আর একটা কাজ যদি বলতো p রকম ভাবে করা যায়, তাহলে এই 3টে কাজ একসঙ্গে m × n × p রকম উপায়ে করা যাবে। m × n × p রকম ভাবে করা যাবে। তেমনি 4টে 5টা সবার জন্যই সত্যি। ঠিক আছে। এইবার ধরো 3টে পরিবার, 3টে ফ্যামিলি দীঘায় বেড়াতে গেছে। 3টে পরিবার দীঘায় বেড়াতে গেছে। ওখানে গিয়ে দেখলো যে 10টা হোটেল ফাঁকা আছে। 10টা হোটেল ফাঁকা আছে। কি বললাম? 3টে পরিবার দীঘায় বেড়াতে গেল, গিয়ে দেখলো 10টা হোটেল ফাঁকা আছে ওখানে। বলছে এই 3টে পরিবার কত বিভিন্ন রকম ভাবে তারা দীঘাতে হোটেলে থাকতে পারবে। কন্ডিশন হচ্ছে একই পরিবার, মানে একই হোটেলে একাধিক পরিবার থাকবে না। খুব মিল আর কি তাদের, একই হোটেলে একাধিক পরিবার থাকবে না। 3টে পরিবার গেছে, 10টা হোটেল ফাঁকা আছে, তারা থাকবে। শর্ত দিয়েছে কি, একই হোটেলে
একাধিক পরিবার থাকবে না। তাহলে কত বিভিন্ন উপায়ে থাকতে পারে। তাহলে এখানে কাজটা কি, এই যে কাজ হচ্ছে তিনটে পরিবার যে গেছে তারা থাকবে, এইটা হচ্ছে কাজ। অর্থাৎ প্রথম পরিবারটা হোটেলে থাকবে, এটা একটা কাজ। দ্বিতীয় পরিবারটা হোটেলে থাকবে, এটা একটা কাজ। 3 নম্বর পরিবারটাও হোটেলে থাকবে, এটা একটা কাজ। তাহলে প্রথম পরিবার 10টা হোটেল ফাঁকা আছে, তাহলে প্রথম পরিবার হোটেলে যখন থাকতে চাইছে, তাহলে 10টা হোটেল আছে, সে কত উপায়ে থাকতে পারে না 10 রকম ভাবে থাকতে পারে। হয় সে প্রথম হোটেলটায় থাকবে, নয় দ্বিতীয়, নয় তৃতীয়, নয় চতুর্থ, নয় দশম। তাহলে প্রথম পরিবারের থাকার কাজটা করা যায় দেখো 10 রকম ভাবে। প্রথম পরিবার থাকতে পারে 10 রকম উপায়ে, কারণ 10টা হোটেলে যেটাই খুশি সে থাকতে পারে। যখন প্রথম পরিবারটা কোনো একটা হোটেলে সে রইল, 10 রকমের কোনো একটা হোটেলে সে রইল, এইবার দ্বিতীয় কাজ, অর্থাৎ দ্বিতীয় পরিবারটা হোটেলে থাকবে। দ্বিতীয় পরিবারটা যখন হোটেলে থাকবে, তার ক্ষেত্রে কিন্তু অপশন আর 10টা নেই দেখো। কারণ প্রথম পরিবারটা যে হোটেলের উঠেছে সেই হোটেলে আর দ্বিতীয় পরিবার উঠবে না। কারণ কি বলা আছে, একই হোটেলে একাধিক পরিবার থাকবে না। তাহলে দ্বিতীয় পরিবারের জন্য অপশন কতগুলো রয়েছে, 9খানা। কারণ প্রথম পরিবার যে হোটেলটা আছে ওইটা বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে থেকে তাকে চয়েস করতে হবে। তাহলে দ্বিতীয় পরিবার থাকতে পারে ক রকম উপায়ে, যে বাকি যে 9টা হোটেল ফাঁকা আছে তার মধ্যে কোনো একটাতে থাকতে পারে, 9 রকম ভাবে সে থাকতে পারে। তাহলে দ্বিতীয় পরিবার থাকতে পারে 9 রকম উপায়ে। 3 নম্বর পরিবার, প্রথম যেটাই থাকলো, দ্বিতীয় যেটাই থাকলো, তাহলে ওই দুটো বুক হয়ে গেল। তাহলে আর হোটেল ফাঁকা আছে কটা, 8টা। তৃতীয় পরিবার ওই 8টার মধ্যে কোনো একটা হোটেলে থাকতে পারে, তাহলে তৃতীয় পরিবারটা থাকতে পারে 8 রকম উপায়ে। তাহলে 3টে পরিবার মোট কত রকম বিভিন্ন উপায়ে থাকতে পারে না 10 × 9 × 8, এত বিভিন্ন উপায়ে থাকতে পারে। ক্লিয়ার? যে 3টে পরিবার দীঘায় বেড়াতে গিয়েছিল, 10টা হোটেল ফাঁকা আছে, তারা কত বিভিন্ন উপায়ে থাকতে পারে, যাতে করে একই হোটেলে একাধিক পরিবার থাকবে না। একই হোটেলে একাধিক পরিবার থাকবে না। ঠিক আছে? তাহলে উত্তর লিখবে কিরকম ভাবে, যে প্রথম পরিবারটি থাকতে পারে 10 রকম উপায়ে, ব্র্যাকেটে লিখবে 10টি হোটেলে যে কোনো একটি হোটেলে সেই পরিবার থাকতে পারে, হয়ে গেল। দ্বিতীয় পরিবার থাকতে পারে 9 রকম উপায়ে, ব্র্যাকেটে লিখে দেবে প্রথম পরিবার যে হোটেলে আছে সেই হোটেলটি বাদ দিয়ে অবশিষ্ট 9টি হোটেলে যে কোনো একটিতে থাকতে পারে, হয়েছে। তৃতীয় পরিবার থাকতে পারে 8 রকম উপায়ে, প্রথম দুটি পরিবার যে দুটি হোটেলে আছে ওই দুটি বাদ দিয়ে অবশিষ্ট 8টির যে কোনো একটিতে সে থাকতে পারে। অতএব 3টি পরিবার মোট বিভিন্ন রকম উপায়ে থাকতে পারে, 10 × 9 × 8, এত রকম উপায় হলো। ঠিক একই রকম ভাবে ধরো কোনো একটা ক্লাসে তোমার 60 জন স্টুডেন্ট আছে, 60 জন স্টুডেন্ট আছে। এইবার এই স্টুডেন্টগুলোকে হেড অফিস থেকে বলল যে তোমার ব্রাঞ্চে যে 60 জন স্টুডেন্ট আছে এদের মধ্যে 3টে পুরস্কার তুমি দাও, ওই স্টুডেন্টগুলোকে 3টে পুরস্কার দাও, 3টে প্রাইজ দাও। ওই 60 জন স্টুডেন্টের মধ্যে তুমি 3টে প্রাইজ দাও। শুধু খেয়াল করবে যেন একই জন একাধিক পুরস্কার না পায়। তোমাদের 60 জন স্টুডেন্টের জন্য হেড অফিস থেকে 3খানা প্রাইজ পাঠিয়েছে, বললো স্টুডেন্টের মধ্যে তুমি দিয়ে দাও যেন একই জন একাধিক না পায়, সেটা খেয়াল রাখবে। তাহলে এই 3টে পুরস্কার 60 জন স্টুডেন্টের মধ্যে কত বিভিন্ন রকমভাবে দেওয়া যাবে। তাহলে এখানে কাজটা কি, 3টে পুরস্কার দিতে হবে, এইটা হচ্ছে কাজ। তাহলে প্রথম পুরস্কারটা দিতে পারি আমি 60 জনের, যাকে খুশি আমি দিতে পারি। তাহলে প্রথম পুরস্কারটা দেওয়া যাবে দেখো 60 রকম উপায়ে। দ্বিতীয় পুরস্কারটা, যেহেতু একজন একাধিক পুরস্কার পাবে না, তাহলে প্রথম পুরস্কারটা কোনো একজন পেয়ে গেছে, তাহলে তাকে আর দেওয়া যাবে না দ্বিতীয় পুরস্কারটা। তাহলে দ্বিতীয় পুরস্কার দেওয়ার জন্য বাকি যে 59 জন আছে তার মধ্যে থেকে কোনো একজনকে দিতে হবে। অর্থাৎ দ্বিতীয় পুরস্কারটা দেওয়া যায় 59 রকম উপায়ে, তৃতীয় পুরস্কারটা দেওয়া যায় 58 রকম উপায়ে। তাহলে 3টে পুরস্কার দেওয়া যাবে 60 × 59 × 58। ঠিক আছে? বইয়েতে একটা অঙ্ক আছে, চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেন
12টা স্টিমার যাতায়াত করে। চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেন 12টা স্টিমার যাতায়াত করে। ঠিক আছে, এইবার বলছে কোনো একজন যদি কোনো একটি স্টিমারে গিয়ে অপর স্টিমারে ফিরে আসতে চায় তাহলে সে কত বিভিন্ন উপায়ে যাতায়াত করতে পারে। আবার একবার প্রশ্নটা বলছি, চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেন কটা স্টিমার যাতায়াত করে? 12টা, 1 ডজন, 12টা স্টিমার যাতায়াত করে। বলছে কোনো একজন ব্যক্তি যদি কোনো একটি স্টিমারে গিয়ে অপর স্টিমারে ফিরে আসতে চায় তাহলে কত বিভিন্ন উপায়ে যাতায়াত করতে পারে। তাহলে এখানে কাজটা কি? কাজটা হচ্ছে চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেন যাবে এটা একটা, এবং ফিরে আসবে এটা একটা। তাহলে যাওয়ার কাজটা সে কত রকমভাবে করতে পারে? 12 রকমভাবে, কারণ 12টা স্টিমার যাতায়াত করছে, তাহলে যেটাই খুশি সে যেতে পারে। তাহলে যাওয়ার কাজটা করতে পারে 12 রকম উপায়ে। ফিরে আসার কাজটা যেহেতু বলা যে কোনো একটি স্টিমারে গিয়ে অপর স্টিমারে ফিরে আসবে, তাহলে সেইটাই আর ফিরে আসতে পারবে না। তাহলে ফিরে আসার কাজটা করতে পারে বাকি যে 11টা আছে তার মধ্যে যেটাই খুশি। তাহলে ফিরে আসার কাজটা করতে পারে 11 রকম উপায়ে, অর্থাৎ যাওয়ার কাজটা 12 রকম উপায়ে, ফিরে আসার কাজটা 11 রকম উপায়ে। তাহলে মোট যাতায়াত কত রকম হলো? 12 × 11, 12 × 11। আর একটা অঙ্ক আমি বলি, সেটা তোমরা কাছে থাকলে বেশ হতো, তবু বলছি, দূরে আছো তো কি আছে, অসুবিধা নেই, বলছি। ধরো বর্ধমান থেকে হাওড়া, এটা হাওড়া আর এদিকে বর্ধমান। এই বর্ধমান থেকে হাওড়া মোট স্টেশন আছে 33। হাওড়া, তারপর হচ্ছে লিলুয়া, তারপর বেলুর, বালি করতে করতে ব্যান্ডেল, মগরা, পান্ডুয়া, মেমারি, শক্তিগড়, বর্ধমান, এইটা এরকম করে মোট কত স্টেশন আছে? 33। এখন কম্পিউটার টিকিট হয়েছে। আমরা যখন ছোট ছিলাম, হয়তো তোমাদেরও কেউ কেউ কোথাও কোথাও এখনো দেখতে পারো যে স্টেশনের টিকিট হচ্ছে পিচবোর্ডের ছোট ছোট এরকম একটা ছোট আয়তকার একটা টিকিট পাওয়া যেত, যাতে আগে থেকেই ওই স্টেশনের নামগুলো লেখা থাকতো। শুধুমাত্র যখন আমরা টিকিট কিনতাম তখন একটা মেশিনের সঙ্গে ওই ডেটটা পাঞ্চ করে দিত, মানে আজকের ডেটে কিনলে ওই উপরে একটা ডেট পাঞ্চ হয়ে যেত, আজকের তারিখটা। ফলে চেকার দেখতে পেতো হ্যাঁ টিকিটটা আজকেই কিনেছে, এটা আজকের টিকিট, ভ্যালিড। তো ধরে নাও আমরা সেই পুরনো যুগে ফিরে গেছি, অর্থাৎ স্টেশনে, রেল কোম্পানির যে স্টেশনে কম্পিউটারাইজ টিকিট নেই, আছে হচ্ছে তোমার ওই পিচবোর্ডের টিকিট। তাহলে পিচবোর্ডের টিকিট মানে আগে থেকে সব ছাপানো আছে। তো যদি সেই ধরনের পিচবোর্ডের টিকিট থাকে তাহলে এই 33টা স্টেশনের জন্য মোট কত বিভিন্ন রকমের টিকিট ছাপাতে হবে রেল কোম্পানিকে? রেল কোম্পানিকে কত বিভিন্ন রকমের টিকিট ছাপাতে হবে এই 33টা স্টেশনের জন্য? যে হাওড়া স্টেশনের জন্য লিলুয়া, এই বালি, বেলুর, ব্যান্ডেল, পান্ডুয়া, মেমারি, শক্তিগড়, বর্ধমান, প্রতিটা স্টেশনে টিকিট রাখতে হবে। তাহলে কত বিভিন্ন রকমের টিকিট ছাপাতে হবে? এইটা যখন আমি দিই তোমাদের, তখন এই কোন মানে ক্রোড়পতির মতো অপশন দিই, A B C D দিয়ে অনেক রকম উত্তর পাই। তোমাদেরকেও যদি এখন বলি যে কতগুলো হবে, দেখো বিভিন্ন জন বিভিন্ন রকম উত্তর হবে। কেউ বলবে 33 × 32 × 31 × ... 1, এইটা একটা উত্তর পাই। কখনো দেখা যায় 33 × 33, এটা উত্তর পায়। কেউ বলে 33 × 32, কেউ ধরো বলে যে 32 × 32, এরকম বিভিন্ন। এখন যেহেতু তোমরা কাছে নেই ওই জন্য উত্তরগুলো আমি কিছু পেলাম না, তাহলে জিজ্ঞাসা করি, তখন বিভিন্ন জন বিভিন্ন উত্তর বলে, আর উত্তর পাওয়া যায়। মানে প্রশ্ন একটা কিন্তু উত্তর একাধিক। কোশ্চেনটা করা হয় একটা, কিন্তু দেখবে যে উত্তর, প্রচুর উত্তর পাওয়া যায়। তো সব উত্তরগুলোর মধ্যে নিশ্চয়ই সবগুলো ঠিক নয়, তাহলে কি ঠিক হবে?
তো এখন তো আর কোশ্চেন করতে পারছি না, আর সময় দিয়ে নেই, আমি উত্তর বলে দিই। উত্তর আমি বলছি না, আমি শুধু সিচুয়েশনটা বলছি, উত্তর কিন্তু তোমরাই বলে দিতে পারো। যে ধরো এই হাওড়া কাউন্টারে যিনি বসে আছেন টিকিট নিয়ে, হাওড়া কাউন্টারে যিনি টিকিট নিয়ে বসে আছেন, তার কাছে রেল কোম্পানি কত বিভিন্ন রকমের টিকিট দিতে হবে তাকে? না, তার কাছে দেখো মোট 32 রকমের টিকিট দিয়ে রাখতে হবে। কারণ কেউ হাওড়া থেকে লিলুয়া আসতে পারে, কেউ হাওড়া থেকে বালি আসতে পারে, কেউ হাওড়া থেকে ব্যান্ডেল, হাওড়া থেকে মেমারি, হাওড়া থেকে ওই পান্ডুয়া, হাওড়া থেকে মগরা, হাওড়া থেকে শক্তিগড়, হাওড়া থেকে বর্ধমান। অর্থাৎ এই হাওড়া ছাড়া বাকি যে এই 32টা স্টেশন আছে, যে কোনো জায়গায় প্যাসেঞ্জার যেতে পারে। তাহলে এই 32 রকম জায়গার যাওয়ার জন্য এখান থেকে এখানের টিকিট, এখান থেকে এখানের টিকিট, এখান থেকে এখানের, এখান থেকে এখানের, এখান থেকে, অর্থাৎ হাওড়া স্টেশনের যিনি কাউন্টারে বসে আছেন উনার কাছে 32 রকমের টিকিট রাখতে হবে, 33 রকম নয়। কারণ কোনো পাগল বলবে না হাওড়ার কাউন্টারে এসে আমি হাওড়া যাব টিকিট দিন, হাওড়া যাব টিকিট দিন, এটা কেউ বলবে না। হাওড়া থেকে বাকি 32টা জায়গায় যাওয়ার টিকিট এনার কাছে দিয়ে রাখতে হবে। তাহলে এনার কাছে মোট টিকিট থাকবে কতগুলো? 32 রকমের টিকিট রাখতে হবে। যে এখান থেকে এখানে যাওয়ার একটা রকমের টিকিট, এখান থেকে এইটার একটা, এখান থেকে এইটা, এইভাবে 32টা স্টেশনে যাওয়ার জন্য 32 রকমের টিকিট এনার কাছে দিয়ে রাখতে হবে। ঠিক এনার কাছে যিনি বসে আছেন এই কাউন্টারে, এনার কাছেও দেখো এই স্টেশনটা ছাড়া এখানে যাওয়ার টিকিট একটা দিতে হবে, এখান থেকে এখানে যাওয়ার টিকিট, এখান থেকে এখানে যাওয়ার টিকিট, এখান থেকে এখানে যাওয়ার টিকিট, এখান থেকে ওখানে যাওয়ার টিকিট সব। তাহলে এনার কাছেও রাখতে হবে 32 রকমের। এই স্টেশনটা ছাড়া, লিলুয়া ছাড়া, লিলুয়া থেকে হাওড়া যাওয়া, লিলুয়া থেকে বালি যাওয়া, লিলুয়া থেকে ব্যান্ডেল যাওয়া, লিলুয়া থেকে পান্ডুয়া যাওয়া, লিলুয়া থেকে মেমারি যাওয়া, সব, লিলুয়া থেকে বর্ধমান যাওয়া, সব টিকিট রাখতে হবে। তাহলে এই স্টেশনে এনার কাছে 32 রকমের টিকিট দিতে হবে। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা স্টেশনে, এখানে যেটা মেমারিতে যিনি বসে আছেন, এই মেমারিতে যিনি বসে আছেন তাকে মেমারি স্টেশন ছাড়া আরো বাকি যে 32 রকমের স্টেশন তার কাছে 32 রকমের টিকিট। তাহলে বলো, তাহলে প্রত্যেকটা স্টেশনের কাউন্টারে যিনি আছেন, টিকিট কাউন্টারে যিনি বসে আছেন তার কাছে 32 রকমের টিকিট রাখতে হবে, তার স্টেশনটা ছাড়া বাকি 32 জায়গায় যাওয়ার। তাহলে প্রত্যেকটা স্টেশনে যদি 32 রকমের টিকিট রাখা থাকে, তাহলে মোট স্টেশন আছে বলেছিলাম কত? 33 খানা। তাহলে মোট কত বিভিন্ন রকমের টিকিট তাদের কাছে রাখতে হবে? কতগুলো? 33 ইন্টু 32, অর্থাৎ অ্যান্সার হবে এইটা, 33 ইন্টু 32। এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইবার যেটা ফর্মুলা ইউজ করব, যে 10টা বিভিন্ন রকমের বস্তু, তার মধ্যে যদি 10টা নিয়ে বিন্যস্ত করি, কতগুলো বিন্যাস হবে বলেছিলাম? 10খানা নিয়ে যদি বিন্যাস করি, মোট বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 10। কিন্তু যদি 10খানা বস্তু আছে, তার মধ্যে নেবো আমি 3খানা, নিয়ে বিন্যাস করব, সেইটাকে চিহ্নের সাহায্যে লেখা হয় 10p3। 10p3 বিন্যাস, যার ইংরাজি শব্দ হচ্ছে পারমুটেশন, তার প্রথম অক্ষর পি। এই পি লিখে উপরের বাঁ দিকের কোণে লেখা হয় মোট কতগুলো আছে, আর নিচের ডান দিকের কোণে লেখা হয় কতগুলো নিয়ে বিন্যস্ত করছি। 10খানা আছে, নেবো কতগুলো? 3খানা, নিয়ে সাজাবো। 10টা বিভিন্ন রকমের আছে, তার মধ্যে থেকে 3খানা নিয়ে কত রকম ভাবে সাজাতে পারি। বুঝতে পেরেছো? ধরো এইখানে 10টা বিভিন্ন কালারের বল আছে, তো রেড আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, ব্লু আছে, অরেঞ্জ আছে, আচ্ছা ভায়োলেট আছে, এরকম ধরো 10টা বিভিন্ন কালারের বল আছে, গ্রিন আছে, তারপর ধরো আরো যে কালারগুলো আছে ধরো আছে, এরকম করে 10টা বিভিন্ন কালারের বল আছে।
10টার মধ্যে থেকে কটা নেবো? 10টার মধ্যে থেকে 10 নেবো কতগুলো? 3খানা। এইটা সমান কত হবে? এইটা হচ্ছে কোশ্চেন। 10টার মধ্যে যদি আমি সবগুলো নিয়ে বিন্যাস করি তাহলে ফ্যাক্টরিয়াল 10 উত্তর হয়ে গেল। কিন্তু যখন আমি সবগুলো নেবো না, তখন কি হবে? 10টার মধ্যে থেকে ধরো 3খানা আমি নেবো। 3খানা নিয়ে সাজাবো মানে হচ্ছে এই 10টার মধ্যে থেকে 3টে স্থান, ধরো এই একটা, দুটো, 3টে, এই 3টে স্থান সাজাবো মানে কি? এই 3টে জায়গা আমি যত বিভিন্ন রকম ভাবে পূরণ করতে পারবো। সাজানো মানে কি? যত বিভিন্ন রকম ভাবে উলটপালট, এখানে জি রাখা, ওখানে এল রাখা, এখানে ঠিক একরকম, এখানে ব্লু রাখা, এখানে গ্রিন রাখা, এখানে সবুজ রাখা, এখানে সাদা রাখা, এই জায়গাটা যত বিভিন্ন রকম এখানে, তাহলে আমার কাজ হচ্ছে এই 3টে স্থান পূরণ করা। 10টার মধ্যে থেকে 3টে নিয়ে সাজানো মানে কি? এই 3টে নিয়ে সাজানো মানে এই 3টে জায়গা যত বিভিন্ন রকম ভাবে আমি পূরণ করতে পারবো। কাদের মধ্যে থেকে? এদের মধ্যে থেকে। তাহলে কাজটা কি না, এই স্থানটা পূরণ করব, এই স্থানটা পূরণ করব, এই স্থানটা পূরণ করব। কাদের দ্বারা? এখানে 10টা বিভিন্ন কালারের ধরো বল আছে, সেই তাদের দ্বারা। তাহলে প্রথম কাজটা করা যায় করকম ভাবে, এই স্থানটা পূরণ করা যাবে এই যে 10টা কালারের বল আছে তাদের দিয়ে। যদি আমি এই স্থানটা পূরণ করতে চাই তাহলে এই স্থানটা পূরণ করতে পারি দেখো 10 রকম উপায়ে। যে হয় আমি এখানটা রেড রাখবো, অথবা ব্লু রাখবো, বা ব্ল্যাক রাখবো, অথবা হোয়াইট রাখবো, অথবা গ্রিন, অথবা ভায়োলেট, অথবা অরেঞ্জ, অথবা যা 10টা যে বিভিন্ন কালার আছে তার যে কোনোটা দিয়ে এই ঘরটা আমি পূরণ করতে পারি। তাহলে প্রথম স্থানটা পূরণ করতে পারি 10 রকম উপায়ে। হলো, যখনই একটা বল দিয়ে আমি পূরণ করে ফেললাম, এই ঝুড়িতে এবার রয়ে গেল কতগুলো বল? 9খানা। তাহলে দ্বিতীয় স্থানটা আমি বাকি 9খানার মধ্যে যে কোনো একটা দিয়ে পূরণ করতে পারি, তাহলে 9 রকম পাই। তৃতীয় স্থানটা যেই দুটো বসে গেল, রয়ে গেল 8খানা, তৃতীয় স্থানটা 8 রকম ভাবে। অর্থাৎ এই 10টা বিভিন্ন রকমের বস্তু থেকে 3টে বস্তু নিয়ে মোট বিন্যাস করা যায় 10 × 9 × 8। তাহলে মোট বিন্যাস সংখ্যাটা হচ্ছে 10 × 9 × 8। বলো এইটাকে কি ফ্যাক্টরিয়াল আকারে লেখা যায়? লেখা যায় না, কারণ এই গুণফলটা কমেছে ঠিকই, কিন্তু কমতে কমতে 1 পর্যন্ত যায়নি। তাহলে 1 পর্যন্ত যেতে গেলে আমায় যেটা করতে হতো যে আরো বাড়তি আমায় গুণ থাকতে হতো। কি কি না, 7, 6, 5, 4, 3, 2, 1, এই কটা টার্ম আমায় বাড়তি আনতে হতো। তাহলে এই কটা টার্ম যেহেতু বাড়তি লিখলাম ফ্যাক্টরিয়াল আকারে লেখার জন্য, তাহলে নিচেতেও ওই কটা আমায় লিখতে হবে, 7, 6, 5, 4, 3, 2, 1। এই টার্মটা আমি বাড়তি উপরেও লিখেছি, নিচেও। তাহলে এইবার এইটাকে কি লেখা যাবে? এইটা সমান 1, 2, 3, 4 করে 10 পর্যন্ত। তাহলে এইটাকে লেখা যাবে ফ্যাক্টোরিয়াল 10, আর এইটাকে লেখা যাবে দেখো ফ্যাক্টোরিয়াল 7। এই 7টা আসে অ্যাকচুয়ালি এই দুটোর বিয়োগফল, 10 - 3, 10 - 3। অর্থাৎ 10p3 এর মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 10 - 3। এইটা ইন জেনারেল ভাবে NPR, ইন জেনারেল ভাবে NPR, এইটার ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n - r। NPR মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n - r। এইটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা। NPR মানে n খানা বিভিন্ন রকমের বস্তু আছে, তার মধ্যে নবগতগুলো r খানা, এবং তার মানটা কত না ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n - r। 10p3 মানে ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 10 - 3। তো এতক্ষণ এইটা হচ্ছে মেন বিন্যাসের ফর্মুলা NPR, পারমুটেশন বা বিন্যাস। তো এতক্ষণ যে অঙ্কগুলো আমি এমনি করছিলাম, যে দীঘায় বেড়াতে গেছে 3টে পরিবার, 10টা হোটেল ফাঁকা আছে। 3টে পরিবার গেছে, 10টা হোটেল ফাঁকা ছিল। একই হোটেলে একাধিক পরিবার থাকবে না। কত উত্তর হয়েছিল? 10 × 9 × 8। তার মানে এখানে কি ব্যাপারটা দেখো, যে 10টা হোটেল, তার মধ্যে আমায় কটা নিতে হবে? 3টে পরিবার থাকার জন্য 3টে নিতে হবে। 3টের কত রকম ভাবে নিয়ে সাজাতে পারি, সেইটা হচ্ছে কি উত্তর হতো
না 10p3, তার মানে কত ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 7 সমান ফ্যাক্টোরিয়াল 10 কে লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 7। এই 10টাকে আমি 8 পর্যন্ত লিখে ফ্যাক্টোরিয়াল 7 দিয়ে বাকিটা রেখে দিলাম। এইবার এইটা দেখো কেটে যাবে, সমান কত হবে 10 ইন্টু 9 ইন্টু 8। এইটাই দেখো অ্যান্সার পেয়েছিলাম, এটাই দেখো অ্যান্সার পেয়েছিলাম। এখনই যে এক্সাম্পলটা দিলাম যে হাওড়া থেকে বর্ধমান মোট কতগুলো স্টেশন আছে, হাওড়া থেকে বর্ধমান বললাম, হাওড়া থেকে বর্ধমান 33 দিয়ে বললাম এই 33টা স্টেশনের জন্য রেল কোম্পানিকে কত বিভিন্ন রকমের টিকিট ছাপাতে হবে। টিকিট ছাপাতে হবে কারণ কি, কোনো একটা স্টেশন থেকে আর একটা স্টেশনে যাবে প্যাসেঞ্জাররা, তার জন্যই তো টিকিট ছাপাতে হবে। তাহলে একটা স্টেশন থেকে আর একটা স্টেশন মানে দুটো স্টেশন, অর্থাৎ এই 33টা স্টেশনের মধ্যে থেকে দুটো স্টেশন নিয়ে কত রকম ভাবে সাজানো যাবে, যে এদের মধ্যে থেকে দুটো স্টেশন নিয়ে কত রকম ভাবে সাজানো যায়, সেটা কি হবে না 33p2 সমান কত ফ্যাক্টোরিয়াল 33 বাই ফ্যাক্টোরিয়াল এইটা মাইনাস এইটা মানে কত 31। তাহলে 33 কে ভাঙা যাবে 33 ইন্টু 32 ইন্টু ফ্যাক্টোরিয়াল 31 বাই ফ্যাক্টোরিয়াল 31। এই ফ্যাক্টোরিয়াল 31 ফ্যাক্টোরিয়াল 31 কেটে গেল, তাহলে 33 ইন্টু 32। দেখ ফর্মুলা দিয়ে এইটা হয়ে গেল যে 33টা স্টেশনের মধ্যে থেকে দুটো স্টেশন নেওয়া যায় 33p2 প্রকারে, 33p2 প্রকারে দুটো স্টেশন নিয়ে সাজানো হয় 33p2 মানে এইটা। ঠিক আছে, তাহলে আমি বিন্যাস চ্যাপ্টারটা যেহেতু একটু বোঝার চ্যাপ্টার, ওই জন্য আমি ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি। এই 1 ঘন্টা হলো শুধুমাত্র জাস্ট এই ফর্মুলাটাই এলাম, এর পরের ক্লাসগুলো থেকে অঙ্ক নিয়ে ডাইরেক্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। আপাতত NPR সমান এইটা। এইবার যদি 10 n খানা বস্তুর একটা এখানে মজার জিনিস দেখো, ওইটা বলে আজকে শেষ করব। সেটা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল 10 মানে কি 10 গুণিত 9 গুণিত 8 7 করে 1 পর্যন্ত, ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 3 2 1। সেই রকম অর্থে যদি আমি ফ্যাক্টোরিয়াল 0 খুঁজতে চাই তাহলে এর কোনো অর্থ হয় না, এর কোনো অর্থ হয় না। 0 মানে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, এটা তো হবে না, কমতে কমতে গিয়ে 1 পর্যন্ত হয়। কিন্তু ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালুটা আমরা সবসময় 1 লিখি, ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালুটা 1 লিখি। কেন 1 লিখি সেটা বলছি। যেমন ধরো a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 এইটা মানে কি a সংখ্যাটা 5 বার গুণ, a গুণিত a গুণিত a গুণিত a গুণিত a। ঠিক a স্কয়ার মানে a সংখ্যাটা 2 বার গুণ, a ইন্টু a। ঠিক একই রকম a টু দি পাওয়ার 0 যদি করি, এর যদি ওই রকম ভাবে অর্থ খুঁজতে চাই তাহলে কিন্তু এর কোনো অর্থ তুমি পাবে না, এর কোনো অর্থ হয় না। a টু দি পাওয়ার 2 মানে 2 বার গুণ, ঠিক আছে, a টু দি পাওয়ার 10 মানে 10 বার গুণ, a টু দি পাওয়ার 0 মানে 0 বার গুণ, মানে এটা কি a সংখ্যাটা 0 বার গুণ মানে 1 কেন হবে? 1 হয় কারণ আমরা জানি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n, এইটা ফর্মুলা। এখন যদি দুটো m আর n সমান হয়ে যায় তাহলে a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m, তাহলে এইখান ডান দিকটা হয়ে যাবে a টু দি পাওয়ার m মাইনাস m। তাহলে এইটা a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m কেটে গেলে 1 হলো বাঁ দিকটা, আর এইটা a টু দি পাওয়ার 0। সেই অর্থে a টু দি পাওয়ার 0 এর ভ্যালুটা আমরা 1 লিখি। ঠিক একই রকম ভাবে আমরা NPR এর ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এইটা হচ্ছে ফর্মুলা। যদি n আর r সমান হয়ে যায় অর্থাৎ NPN, অর্থাৎ যতগুলো বস্তু আছে সবগুলোকেই যদি নিই তাহলে এর ফর্মুলা অনুযায়ী কি হবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস। এখন দেখো আমরা প্রথম থেকেই আলোচনা করছি 4টে বস্তু তার সবগুলোকে নিয়ে বিন্যাস করলে ফ্যাক্টোরিয়াল 4 হয়, 10টা বস্তু তার সবগুলোকে নিয়ে বিন্যাস করলে ফ্যাক্টোরিয়াল 10 হয়।
তাহলে এন খানা বস্তুর সবগুলো, এন খানা বস্তু আছে, নিচ্ছি কতগুলো, এন খানা। তাহলে এন খানা বস্তুর মধ্যে এন খানা নিয়ে বিন্যাস করলে আমরা এতক্ষণ দেখেছি এর মানটাকে হয় ফ্যাক্টরিয়াল এন। তাহলে এটা ফ্যাক্টরিয়াল এন, কারণ এন খানা বস্তুর সবগুলোকে নিয়ে বিন্যাস করলে ফ্যাক্টরিয়াল এন হয়। তাহলে এটা ফ্যাক্টরিয়াল এন মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল 0। এইটা যদি কোনাকুনি গুণ করে এইটা এই পাশে নিয়ে এসো, এইটা ওই পাশে নিয়ে যাও, তাহলে ফ্যাক্টোরিয়াল 0 মানে কত, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন। তাহলে ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে এইটা কেটে গিয়ে কত হচ্ছে 1, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 0 মানে হলো 1, ফ্যাক্টোরিয়াল 0 এর মানে হলো 1। ঠিক আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 0 ভ্যালুটা আমরা 1 লিখবো, কিন্তু এমনি যদি ফ্যাক্টোরিয়াল 0 অর্থ খুঁজতে যাও তাহলে কিন্তু ওইরকম ভাবে কোনো অর্থ পাবে না। কোথাও যদি ফ্যাক্টরিয়াল 0 আসে তার ভ্যালুটা তুমি 1 লিখবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের দিন আমি একদম সরাসরি অঙ্ক নিয়ে শুরু করব। বিন্যাসের আরো 2টো ক্লাস তোমাদের লাগবে, তাহলে বিন্যাস চ্যাপ্টারটা শেষ হবে। ঠিক আছে।